কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং এই ভালো থাকবার প্রত্যাশা নিয়েই শুরু করছি আজকের বন্ধু তোমারই খোঁজে। আমি ইভান সাইর আপনাদের সাথে আছি এবং বুঝতেই পারছেন খুব স্বাভাবিকভাবেই আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে প্রিয় কোনো মুখ অতিথি হয়ে থাকবেন এবং সেই মানুষটির সাথে কথা বলতে বলতে তার জীবন, তার জীবনের বন্ধুত্ব এই গল্পগুলোই শুনবো আমরা। দর্শক, আমি একটি মাঠে দাঁড়িয়ে আছি এবং সেই মাঠে একজন প্রিয় ক্রিকেটারের খেলা শুরু হয়েছিল। তিনি বাংলাদেশের ক্রিকেট দলের শুরুর দিকের ওপেনিং স্তম্ভ বলা হয় তাকে। তিনি আমাদের সবার প্রিয় জাভেদ ওমর বেলিম। সেই মানুষটি আজকে আমাদের অতিথি। চলুন দর্শক, আমন্ত্রণ জানাই আজকের অতিথি জাভেদ ওমর বেলিমকে। মনে পড়ে তাই হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে। ভালো লাগছে, অনেকটা সময় আপনার সাথে কথা বলবো। আমরা বন্ধুদের কথা জানতে চাই, বন্ধুদের অবদান আপনার জীবনে বা যারাই অতিথি হয়ে আসেন তাদের জীবনে, আরও অনেক কিছু, এবং বিভিন্ন জায়গায় ঘুরবো। কিন্তু যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, নবকুমার ইনস্টিটিউশন, এই মাঠ পিছনে যে লাল বিল্ডিং, সেইটাই আপনার প্রথম স্কুল, হাতেখড়ি। এই মাঠই খেলারও হাতেখড়ি। সেই সময়ে যেতে চাই, সেই সময়ের বন্ধু কারা ছিল তাদের কথা শুনতে চাই, কিভাবে সময় কাটাতেন। সত্যি কথা কি, মানুষ এত স্কুলে গোল্লা ছুট বলেন, কানামাছি বলেন, এটারে খেলে, কিন্তু আমি ওই সময় ক্লাস 4-5-এই ক্রিকেট, ফুটবল ম্যাচ হতো। ফুটবল আবার আমি আমার সমবয়সে খেলতাম, 7A 7B ম্যাচ হতো। কিন্তু ক্রিকেটটা আমি যেটা বলেছি যে বড়দের সঙ্গে খেলতাম সবসময়। ওই সময় বন্ধু কারা ছিল? বন্ধু স্কুল ফ্রেন্ড বলে না, যদি বলুন না, খেলতাম সিনিয়রের সঙ্গে, মিল্টন ভাই, সেলিম ভাই, আসিফ, জুয়েল ভাই। আর আমার বন্ধুরা ছিল স্কুলের যে ক্লাসমেট, রিটু, টিটু, ইমন, ঠিক আছে, ওয়াহিদ বললাম, আমার এক ক্লাস সিনিয়র ছিল কিন্তু ভেরি ক্লোজ। আজকে আমার ক্রিকেটে আমি আগে বলছিলাম যে আমরা হয়তো ওকে আমি অনেকখানি বেশি শেয়ার দিব। ফ্যামিলি তো আছে, বউ তো আছে, সবাই আছে, কিন্তু ওয়াহিদ আবার ডিফারেন্ট। কেন? ওই অর্গানাইজ করতো, যে আমার পেপার কাটিং এগুলো ও খুব ভালোভাবে অর্গানাইজ করতো, বা আমার সব কিছু মানে মনিটর করা, কি কী হচ্ছে, হোয়াটস গোয়িং অন। তো ওই জন্য ওই সময় ওয়াহিদ অলওয়েজ বড়, আর ওরা তো সবাইকে মিস করি। যখন এই মাঠে খেলতেন, অন্যান্য বন্ধুরা যাদের কথা আপনি বললেন, যাদের সাথে খেলতেন, কখনো কি মনে হয়েছে যে না, আমার এই বন্ধুটি হয়তো সুযোগ পেলে বা নানান কারণে হয়তো সে সুযোগটি পায়নি, আমার থেকে ভালো খেলতে পারতো বা ওর খেলা উচিত ছিল ন্যাশনাল টিমে, এরকম? না, এরকম বন্ধু নাই আমার। ভাইয়া খেলতো, ভাই আসিফ ভাই যদি মানা না গেলে হয়তো বাংলাদেশ টিমে, এমনি বাংলাদেশ টিমে খেলেছে, তখন তো বাংলাদেশ টিম হতো না, BCB 11 এগুলো হতো। এখন আমরা কোথায় যাবো? এখন আমরা বাসা, তারপর ওখান থেকে ফাজদের রাব্বিয়াল আর বুয়েট মাঠ। মানে আপনাদের মূল যে বাসা? হ্যাঁ, মূল বাসা, যেটা বাড়ি আমার। আই এম রিয়েলি এক্সাইটেড, আমি সেই জায়গাগুলোতে যেতে চাই, চলেন। মনে পড়ে তাই হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে। এটা হচ্ছে আপনাদের মূল বাসা সামনে? হ্যাঁ, আমার পুরানো বাড়ি। এই বাসায় আমরা, মানে আমার ছোটোবেলা বলেন, যৌবন বলেন, মানে খেলার স্টার্টিং বলেন, সব এখানে কেটেছে। স্পোর্টস ফ্যামিলি ছিল তো, মানে সারাদিন খেলা। তখন এই বিল্ডিং ছিল না, এখানে খোলা মাঠ ছিল, তো এখানে ক্রিকেট খেলা হতো, একদিন 12-14 জন। আবার সেম ওই সন্ধ্যার পরে এখানে ব্যাডমিন্টন, আর এই ওয়ালগুলো ছিল না, ওখানে লাইট লাগায় টেবিল টেনিস। সেই বিষয়টা এখন কতখানি মিস করেন, এই যে সবাই মিলে একসাথে থাকা? অফকোর্স অনেক। আমি আমার এই একটি জায়গায় আমি খুবই মন খারাপ করি। এই জায়গায় আমি যখন আসি, এই বাসায় আমার খুবই আপসেট লাগে। আরেকটা বিষয় নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনার বড় ভাই, তিনিও খেলতেন, আসিফ ভাই, তার সাথে আপনার বন্ধুত্বটা কেমন ছিল? ভাইয়ের সম্পর্ক তো আছেই। না, অবশ্যই আমাদের সব ভাষায় বন্ধুত্ব ভালো, খুবই তুই সম্পর্ক। কিন্তু আসিফের কোনো বিকল্প নেই, মারা গিয়েছে বলে বলছি না। যখন আমি ক্লাস 5-এ নির্মাণ স্কুলে ম্যাচ ম্যাচ পেলাম, ক্লাস 4-এ মন্টু ব্যাগেসে নিয়ে যাবো, আমি ক্যাম্প থেকে বাদ পড়ে গেলাম, আবার বলা কেনা ও ক্যাম্পে প্র্যাকটিস করুক। অন্য ভাইরা অবজেকশন দিত, স্পেশালি আসলাম ভাই, কে না পড়ালেখা কী হবে ওর, এটা। কিন্তু ও বলতে না, খেলুক। BKSP ভর্তি হওয়া নিয়ে আমি খুবই বন্দি জীবন পছন্দ করি না। তো BKSP সবাই বললো, আমি যে অনেক দুষ্ট ছিলাম, যে BKSP ভর্তি কনফার্ম প্লেয়ার হবে, কিন্তু আসিফ একমাত্র বলেছিল, আর আরেকজন হালিম ইসুফ নির্মাণে, আর কোচ মন্টু ভাই। ওর যে ট্যালেন্ট, ও যদি BKSP ভর্তিও না, এখান থেকে প্লেয়ার হবে। আলটিমেটলি তো আমি BKSP না ভর্তি হয়ে বাংলাদেশ টিম রিপ্রেজেন্ট করেছি অনেক বছর। ওই জন্য আসিফের কাছে আমি অনেক জায়গায় কৃতজ্ঞ। রাইট, মাঠের মানুষ, মাঠ থেকে শুরু করেছিলাম, বাড়ি এসে বাড়ি দেখলাম, আবার মাঠে যেতে চাই। আপনার আরও কিছু মাঠের কথা বলছিলেন। হ্যাঁ, সেটাই আমি বললাম, 3টা মাঠ। নবকুমার হচ্ছে আমার স্কুল জীবন, 1, 2, 3, 4, 5-এই খেলতাম। তারপর যখন ম্যাচিউর হয়ে গেলাম, তখন এই যে বুয়েট মাঠ বলেন, ফাজদের রাব্বিয়াল মাঠ বলেন, আমার ফিনিশিং পলিশ হওয়া নিজেকে। আচ্ছা, সেটা হ্যাঁ, তো চলেন আমরা সেই বন্ধু বা সেই মাঠের কাছে গিয়ে কথা বলতে চাই। তবে এটা আমার খুব কাছের বন্ধু। আমি বললাম স্কোয়ার কাট ভালো খেলতাম। এই 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 দরজায় খেললে, ওখানে খেললে 2 রান, এখানে সোজা খেললে রিস্ক, 10টা ফিল্ডার। অনেক সময় কিন্তু নিয়ম বানানো হয়ে যায়, যে এটা লাগলে এটা, এখানে লাগলে আউট। এখানে ওয়াল ছিল শুধু, বাইরে ডাইরেক্ট চলে গেলে আউট। আচ্ছা, এখানে কিন্তু সবাই খেলেছে। কারা ওই সময় প্রিন্স ভাই, GM নাসে প্রিন্স, উনি এসে খেলতেন, যেহেতু এখানে আশফাক ভাই থাকতেন, আমার আইয়ুব ভাই,
ওদের ফ্রেন্ড ছিল, তারপর সুরু, গোলাম ফারুক সুরু, আজহার হোসেন সান্টু, অপির চাচা, এরা কিন্তু এখানে খেলতো মাঝে মাঝে। আচ্ছা, আচ্ছা। আর আমাদের সবাই খেলতামই, হ্যাঁ। কিন্তু ওরা মানে তখন ওই সময় তারা সুপারস্টার, Right. ওরাও কিন্তু খেলতো। এটা আমি অনেক ছোট ছিলাম, ইন্সপিরেশনও তো ছিল। অফকোর্স। অনেক সময় বন্ধুরা খেপাতো না, এরকমটা হয় না যে একটু আপনার সাথে একটু ফ্রেন্ডলি জিজ্ঞেস করি ব্যাপারটা। গুল্লু থেকে সবাই গোল্লা ডাকতে শুরু করছে। একজন ক্রিকেটার যে ব্যাটিং করে তার তো স্কোর ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট আপনার নাম হচ্ছে গোল্লা, তো এটা নিয়ে অনেক সময় অনেক না ধরনের হ্যাঁ, না এটা নিয়ে অনেক মিডিয়ার সামনে হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি কখনো এটা মাইন্ড, অনেকে মনে করে যে না বন্ধুরা খেপাতো কিনা এটা নিয়ে। না না না, কখনোই না। ওরা ইউজ টু হয়ে গেছিল আমার সাথে। হ্যাঁ, যা একদিনই পাবলিক হয়তো ওরা কমেন্টস করে ফেলতো, কেউ 0 রান করলে গুল্লা গুল্লা করছে, এই টাইপের হয়েছে। ওইটা আমি কখনো মাইন্ড করতাম না, দে আর ইনোসেন্ট পিপল। রাইট, আসলে আমরা আপনাকে এতটাই ভালোবাসি, মানুষ ভালোবাসার দাবি থেকেই মাঝে মাঝে ক্রিকেটাররা খারাপ খেললে অনেক কিছু আমরা বলে ফেলি, কিন্তু আদতে তো বুকের ভিতরে লালন করি ভালোবাসি। চলেন মাঠে যাই। হাতটা বাড়াই তোমারই খোঁজে এখানে আপনার মোটামুটি যখন ম্যাচিউর হয়ে গেলেন, খেলাটা হ্যাঁ, পরিপক্ক exactly. হচ্ছে যেমন ওই ধরেন সময়। ওই নেট, যেমন এখানে আমার ফ্ল্যাট কেনার বড় কারণ হচ্ছে যাতে আমি ইজি সুবিধা করতে পারি আমার প্র্যাকটিস জন্য। কারা ছিল ওই সময়, বন্ধুরা কারা ছিল? ওই সাজিদ, রকি, কায়সার, মানে যারা এরা আমার জুনিয়র ছিল। আবার আমার সমবয়সী, মানে আমার ছেলে সিনিয়র ওয়াহিদ, এরা মাথা ঘামাতো আমার প্র্যাকটিস নিয়ে। নেট লাগানো, ওয়াহিদের ব্যাপারটা ছিল বড় ব্যাপার, কারণ আমার যে আছে খেলার পিছনে ওর অনেক অবদান। আমরা তাহলে আরেকটু সামনের কোথাও যাই, হ্যাঁ, সেখানে বসে আমরা হয়তো বুয়েট মাঠে যাবো, হ্যাঁ, ঠিক আছে, বা আমার হ্যাঁ, আমরা বুয়েট, হ্যাঁ হ্যাঁ সুইমিং করতাম। সেদিকে যাবো। চল মনে পড়ে তাই হাতটা বাড়াই ভাই, অনেক কথাই তো শুনলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি পড়েছেন ইতিহাস বিভাগে, একটু বিশ্ববিদ্যালয় জীবনটার কথা জানতে চাই, এবং বিশ্ববিদ্যালয় জীবনে সে সময় বন্ধু কারা ছিল, কি করতেন? ওই ইউনিভার্সিটির বন্ধুদেরকে আমি অনেক মিস করি। অনেকে গ্রুপ বন্ধু, যেহেতু আমি ওই সময় মাত্র বাংলাদেশ টিমের সুযোগ পেলাম 94 সার ক্রিকেটার ইউনিভার্সিটি ভর্তি হলাম 95, তখন আমি মানে অলমোস্ট তখন তো বাংলাদেশ ক্রিকেট নতুন সার ক্রিকেট রানার্স আপ হয়েছিলাম। ওটা বিরাট ব্যাপার ছিল একটা, মানে ইউনিভার্সিটি অনেক কম ক্লাস করতাম। পার্সেন্টেজ নিয়ে আমাদের ডিন স্যার ছিলেন আনোয়ার স্যার, এখন উনি টিভিতে আসেন অনেকেই, ইতিহাসের উনি ইতিহাসবিদ। তখন উনি স্যার ভর্তি হওয়ার সময় বলেছিলেন যে অ্যাকচুয়াল পরিমাণও যদি প্রেজেন্ট ঠিক না থাকে পরীক্ষা দেওয়া যাবে না ইন কোর্স। কিন্তু তারপর আইসিসির পর তো পুরো চিত্রটাই আমি বদলে ওটাই গেছে। জানতে চেয়েছিলাম যে ন্যাশনাল টিমের খেলোয়াড় হিসেবে খানিকটা সুবিধা পেয়েছিলেন। না, অনেক 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 সুবিধা, স্পেশালি ফ্রেন্ডদের ক্ষেত্রে বেশি। হ্যাঁ, একটু বন্ধুদের কথা শুনতে চাই। মিস করি উজ্জ্বল, শুভ্র, গৌতম, আর কিছু মেয়ে ফ্রেন্ডও ছিল, ঠিক আছে, চিলা, অনেকে ছিলেন তখন, নিতু, ঠিক আছে। তখন ওর মধ্যে আমি মানে নোটের ব্যাপারটা উজ্জ্বল খুব মাথা ঘামাতো, কারণ সাধারণত ইউনিভার্সিটি কী হয়, যারা ভালো নোট করে ভালো স্টুডেন্ট দিতে চায় না, কিন্তু আমার জন্য সব ফ্রি ছিল, কেন ওরা জানে ওর লিমিটের মধ্যেই লিখবে, কতটুকু আর লিখবে, তো আমাকে নোট ছোটো করে দেওয়া সব কিছু। তো ওই জায়গাটা বা ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের খেলায়, তো ওদেরকে আমি মিস করি। ইউনিভার্সিটি যখন যাই আমি খুবই মিস করি ইউনিভার্সিটিতে। আমি একটা তথ্য জানি যে আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি, তার সাথে আপনার বেশ দারুণ একটা সখ্যতা ছিল। ওনার সঙ্গে আমি মাঝে মাঝে রাত্রে আড্ডা দিতাম, সেটা গভীর রাত্রে 12টা 1টার পরে। হ্যাঁ, তো ওই আড্ডাটা খুব মজা পেতাম। উনি কিন্তু এমনি যদি অ্যাজ এ আর্টিস্ট হিসাবে তো সে কাউকে বলা অপেক্ষা রাখে, অসাধারণ। কিন্তু অ্যাজ এ মন হিসাবে যেটা বলতাম যে আমার সঙ্গে কিছু মন খুলে মিশে, তো ওই জন্য ওনাকে পছন্দ করতাম। ওই আড্ডাটা আমি মিস করি। চলকার জাভেদ ভাই, বুয়েট মাঠের কাছে আছি, মাঠে একটু যাই চলেন। অবশ্যই তখন এই ওয়ার্ল্ড কাপকে চলে আসতাম, সময় বাঁচে। হ্যাঁ, এই যে এখন উপরে যে গ্রিলগুলো এই দেওয়া যে আছে ওগুলো grill- তখন ছিল হ্যাঁ, না, না তাই ছিল। আচ্ছা, আচ্ছা। যেমন ধরুন আমাদের বাংলাদেশের ক্যাম্প হতো 96 আইসিসি ক্যাম্প এই মাঠে হয়েছে। আচ্ছা, তাই? হ্যাঁ, এই মাঠে ক্যাম্প হয়েছে, তখন আমার সবাইকে আজকে যাবে ধরা 5 মিনিট বাকি, এখন ন্যাচারালি ওখান থেকে আসতে 4 মিনিট 5 মিনিট লাগবে, আমি সুন্দর ওয়ার্ল্ড কাপকে লাইনে এসে পড়তাম। বড় কারণে ছিল এখানে ফ্ল্যাট নেওয়াটা, যাতে আমি প্র্যাকটিস আরও কাছে চলে আসি, মানে পলিশ করছে আমাকে বুয়েট মাঠে ফাজলে রবিউল। তো ওই জন্য এই মাঠের প্রতি আমি প্রচণ্ড দুর্বল, এবং স্পেশালি আমি বলবো মানে বাসুনিয়া স্যার থেকে শুরু করে এই পর্যন্ত সব স্যারের কাছে আমি চিরকৃতজ্ঞ, কারণ বুয়েট মাঠ ভেরি স্ট্রিক্ট, বাইরে আপনি খেয়াল করে দেখছেন কাউকে অ্যালাউ না, কিন্তু ওরা আমাকে সবসময় অ্যালাউ করে। আমাদের মিজান স্যার, বুরহান স্যার, মাগলুব স্যার, কান্নি স্যার, জয়নাল স্যার, সবাই, এখন যে ডিএসডি স্যার আছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ আমাকে এই পর্যায়ে এত বড় একটা স্টেজ দেওয়ার জন্য। বন্ধুর মতো হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এক্স্যাক্টলি জাভেদ ভাই, বাংলাদেশ টিমের ক্যাম্পের কথা বলছিলেন, আমি একটু শুনতে চাই ন্যাশনাল টিমে খেলাকালীন সময়ে ন্যাশনাল টিমে তো সবার সাথে ড্রেসিং রুম ভাগাভাগি করা একটা অসাধারণ অভিজ্ঞতা থাকে। সেই সময়ের যে জয়গুলো আমাদের কাঙ্ক্ষিত জয় ছিল,
সেই সময় ন্যাশনাল টিমে খুব ভালো, সবাই ভালো বন্ধু, তারপরও কার সাথে খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে? ও ইয়েস, যদি ওইভাবে বলা যায় তাহলে হাবিবুল বাশার, ঠিক আছে, 89 থেকে সুজন ভাই আমার খুব ভালো ফ্রেন্ড, সানোর ভাই আছে আমার। বেসিক্যালি আমি অনেকের সাথে ক্লোজ। আমি যখন জুনিয়র বেবি মানে জুনিয়র যখন চান্স পেলাম, আকরাম ভাই, ফারুক ভাই, বুলবুল ভাই, আতর ভাই সুপারস্টার, কিন্তু ওরা কিন্তু আড্ডার সময় আমাকে নিত। আমি বললাম না, কোনো একটা আমার এর বড়ই বন্ধু। আর ওইভাবে চিন্তা করলে আমি মনে করি যে হাবিবুল বাশার খেলার জগৎটায় মানে খুব ক্লোজ। মাঠ থেকেই বাসা দেখা যায়। হ্যাঁ, আমরা যাবো, বাসায় যাবো, আমরা এই বললাম না। আচ্ছা চলুন। মনে পড়ে তাই হাতটা বাড়াই, বন্ধু তোমারই খোঁজে, বন্ধু তোমারই খোঁজে। বেসিক্যালি হচ্ছে এটা আমি মেইনলি করার উদ্দেশ্য হচ্ছে হয়তো অনেক সময় হয়তো আমি থাকি না, বা এটা পুরো মেসেজ দেওয়াকে বাংলাদেশ ক্রিকেটের টার্নিং পয়েন্ট উইথ আমার অ্যাচিভমেন্টগুলা। যেমন আমি আরম্ভ করেছি কবে, আমি শেষ করেছি 1994। হ্যাঁ 94 আমার বাংলাদেশ টিমে, আমার খেলা, হ্যাঁ বাংলাদেশ টিমে চান্স পেলাম সার্ক ক্রিকেটে। তারপর আবার এই যে এটা হচ্ছে লাস্ট নিউজিল্যান্ড ট্যুর গিয়েছিলাম 2008-এ এটা। আর এগুলো হচ্ছে যে এশিয়া কাপ 95 আমার ইন্টারন্যাশনাল ডেবু, এশিয়া কাপে পেপসি এশিয়া কাপ ছিল, ওটা শারজায় ছিল। তারপর যেমন এটা ওয়ার্ল্ড কাপ 2007 আমার লাইফে একটা বড় পাওয়া মানে আমি 2টা ওয়ার্ল্ড কাপ মিস করেছিলাম, স্ট্যান্ড বাই ছিলাম, তো ওইটা লাস্ট ওয়ার্ল্ড কাপ ছিল আমার জন্য। তারপর এটা হচ্ছে আমার ইংল্যান্ডে ম্যান অফ দ্য সিরিজ পাওয়া 2005-এ। আবার 2005-এ জন্য দিয়েছি কি বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়লাভ করা 2005-এ। এটা পাকিস্তানের সাথে প্রথম 100, এটা যেটা ক্যারিং দ্য ব্যাট বিশ্ব রেকর্ড করেছিলাম 2001, মানে টোটাল প্রথম টেস্ট বাংলাদেশে আমার প্রথম হচ্ছে আমার এই ওয়ার্ল্ড রেকর্ডের ব্যাট, যে ক্যারিং দ্য ব্যাট, এটা আমার প্রথম 100-এর ব্যাট, এটা পাকিস্তান পেশাওয়ারে। ওয়াও, আচ্ছা। এটা আমিও রেখেছি যে আমি একটু ছুঁয়ে দেখি এটা। হ্যাঁ প্লিজ। এটা যেমন টেন্ডুলকার আমার ছেলেকে আমাকে দিয়েছে, টেন্ডুলকারের গ্লাভস। হ্যাঁ, ওয়াও, ইউজ বাই টেন্ডুলকার। ওয়াও, সেম ওইটাও ব্র্যান্ড লারা আমাকে দিয়েছে, আমার ছেলেকে দিয়েছে। থ্রিলিং, মানে হ্যাঁ, মানে আমি জানি না, আমি এখন এটা হয়তো মানুষজন আমার চেয়ে বেশি এক্সাইটেড থাকে, এনজয় করে। মানে সিরিয়াসলি আমি এই যে হাত ছুঁয়ে এলাম, আমি জানি যে কি অনুভূতি। মজা। এটা হচ্ছে আমার ওয়ার্ল্ড কাপের জার্সি 2007-এর, তো যেহেতু আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল ওয়ার্ল্ড কাপ। অনেকখানি আমাদের দেখা হয়েছে, আমরা অ্যালবাম দেখবো, একটু বসে বসে দেখি। হ্যাঁ, এটা আমি খুব এনজয় করি এখন, মাঝে মাঝে যখন ফ্রি থাকি। হ্যাঁ, 1 বছর পর ফিরে সেই ম্যাচের সেরা গোল। হ্যাঁ, তো এই টাইপের, তো ওই জন্য আমি খুবই এনজয় করি। বেরিম ভাই, আপনাদের ফ্রেন্ডশিপ সম্পর্কে জানতে চাই। সচিনের সাথে আপনার সম্পর্ক, সচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা, একটু যদি বলেন। আসলে ব্রায়ান লারা ওরা তো একটু আমাদের কালচারের না। এমনি মাঠে হয়তো খেলার সময় হাই হ্যালো হয়, বা হয়তো ও যখন রিটায়ার্ড করলো 2007 ওয়ার্ল্ড কাপে ওর রুমে গিয়েছিলাম, বা এমনি লবিতে দেখা হলে কথা হয়, একটা স্মৃতি। হ্যাঁ ওই টাইপের ঠিক আছে। কিন্তু সচিন টেন্ডুলকার বলেন, যেহেতু আমাদের সাবকন্টিনেন্ট, বা গাঙ্গুলি বলেন, তখন ওদের সঙ্গে মোটামুটি আমি আড্ডা দেওয়া পছন্দ করতাম। ইন দ্য সেন্স আমার স্বার্থের জন্য হয়তো আমি জিজ্ঞেস করতাম কী টাইপের প্র্যাকটিস করে, বা আমি জানতাম যে আমি এই টাইপের প্র্যাকটিস করি, এটাই আর কি। আর এমনি পাকিস্তানি কিছু ওয়াসিম আকরাম, ওর এগেনস্টে আমি খেলছি, ওর সঙ্গে আড্ডা দিচ্ছি, আমাদের অনেক বড় পাওয়া। এখনও ও কখনো আসলে আমি যোগাযোগ করার চেষ্টা করি। ওদের এগেনস্টে খেলা তো একটা গর্বের ব্যাপার, কিন্তু ওদের সঙ্গে আমি মনে করি কথা বলা একটা গর্বের ব্যাপার। নিঃসন্দেহে আজ যখন এই স্মৃতিচারণগুলো বা স্মৃতি নিয়েই বসবাস, সেই সময়ে কথা বলতে বলতে এখন যদি এমন হয় যে বন্ধুদের নিয়ে তো আমরা কথা বলছি শুরু থেকেই, কোনো বন্ধু এসে সেই স্মৃতির পালে আরেকটু দোলা দিয়ে দেয়, কেমন লাগবে? না, অফকোর্স আমি বরাবরই আমি একটু আমার আছে কেরিয়ার, মানে একটু ভালো খেলতে পারতাম, যতটুকু বেস্ট চেষ্টা করেছি। ইমোশনাল জায়গাটা আমার প্রচুর, যেটা আমার কেরিয়ার একটু এফেক্ট করেছে। তখন ওই বন্ধুদের মিস করা, ফ্যামিলি মেম্বার বা ফ্যামিলি। আরে কি খবর বাবা? ওর আগে বলছি আপনাকে নাকি? আমি জানি না তো, আপনি আসবেন এই অসময়। আসেন। আপনাকে আগে বলেছেন নাকি সেলিম ভাইকে? আমরা ওই একটা চেষ্টা করি আর কি। স্বাগত। হ্যাঁ, বসেন। বসি, আমরা সবাই বসি। কারণ সেলিম ভাই তো এই সময় আসার কথা না সাধারণত। ঠিক আছে সেলিম ভাই, বসেন সেলিম ভাই। দর্শক একটা কনফিউশনে পড়তে পারে, সেটা হচ্ছে আপনি সেলিম ভাই বলছেন, আমরা বলছি বন্ধু। না, সেলিম ভাই আমার অবশ্যই মানে ভেরি ক্লোজ ফ্রেন্ড। কারণ সেলিম ভাই আমার স্কুলের সিনিয়র ভাই ছিলেন, আর আমাদের ফ্যামিলি ফ্রেন্ডও। আমি অ্যাকচুয়ালি ওর বড় ভাই খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম, আসিফ ইকবাল, যে মারা গেছে। তো আমরা 5-6 জন খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম। ফ্রেন্ডের মধ্যে জাবেদ আমাদের সাথে খুব মিশতো, কিন্তু কেউ খুব allow মিশতো, করতো না, সেলিম কেউ ভাই অ্যালাউ allow করতো। আমার বন্ধু সার্কেল সবাই বলতো জুনিয়র বাদ দাও,
ওর সামনে কোনো কথা বলা যায় না, ও ডিস্টার্ব করে। আমি সবসময় বলতাম ও হচ্ছে মজার একজন লোক। যেমন আমাদের খেলাধুলার ব্যাপারে বলতাম, স্কুলের লাইফের স্কুলে ও তো স্কুল পড়াশোনা খুব একটা করতো না, খুব দুষ্ট ছিল। আর পরীক্ষা দিতে গেলে তো বুঝেনি যে সবসময় স্যারদের সাথে একটা রিকোয়েস্ট করতে হবে, স্যার এবার কিন্তু আপনি একটু দেখেন, স্যার আপনি একটু দেখলে দেখবে স্যার, পরীক্ষার সময় স্যার একটু দেখেন, স্যার একটু দেখতে দিয়েন একটু। কিন্তু জাভেদ ভাই, এই যে শুনতে শোনায় যে গল্প বা এরকম ঘটনা অনেকের জীবনই আছে, কিন্তু একজন জাভেদ ওমর বেলিম হয়ে ওঠার পিছনে এই অবদানগুলো কতখানি ফিল করেন আপনি? অফকোর্স আমি বরাবরই আজকে এই পদে দাঁড়িয়েছি। আমি বলবো আমার যে পরিবেশটা ছিল পুরো স্পোর্টস ফ্লেভার ছিল। যদি বলি আমি 88-89-এর কথা বলি, ওই সময় এরশাদ আন্দোলন ছিল, কারফিউ, হরতাল। ওই সময় এমন 24 ঘন্টায় খেলা, মানে আমি বলি সকালবেলা ফুটবল খেলতাম, 10টা-11টার পর ঘুমায় রেস্ট টেস্ট করে আবার টেনিস বলে ক্রিকেট, কারফিউ তখন, আবার সন্ধ্যার পর ব্যাডমিন্টন, টেবিল টেনিস, আবার সেলিম ভাই, মিল্টন ভাই, জুয়েল ভাই এরা আমার বাসায় ঘুমাতো। এমন হয়তো রাত 1টা-1:30 পর্যন্ত আমরা পিং পং বল দিয়ে ব্যাডমিন্টন র্যাকেট দিয়ে খেলতাম। ওই ফান ক্রিকেটটা আমি খুব সিরিয়াস খেলতাম। আমি এই প্রোগ্রামের মাধ্যমে মেসেজ দিতে চাই, মানে ফান বলে অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু ফানের মধ্যে সিরিয়াস থাকা যায় তাহলে সে টপ লেভেলে যাবে, সে যেই হোক। আমি ওই জিনিসটা আমি ভালোভাবে জব্দ করেছিলাম, যে যেখানে আমি খেলি আমি সিরিয়াস খেলবো, সেটা পিং পং বলো, টেনিস বলো, ক্রিকেট বলো। এক্স্যাক্টলি। সেলিম ভাই, একটা বিষয় একটু জানতে চাই যে ছোট ভাই বলেন, বন্ধুই বলেন, বা যা কিছুই বলেন না কেন, কাছের মানুষই বলেন, খেলার বাইরে কোন বিষয়গুলো তার খুব বেশি মুগ্ধ করতো বা এমন কোনো? অ্যাকচুয়ালি ও খুব সোশ্যাল, ও বন্ধুদের খুব সাহায্য করে। তারপর যারা গরিব, যারা হতাশ, যারা দারিদ্র, যারা ফ্যামিলি মেম্বার, সবাইকে নিয়ে চিন্তা করে, বন্ধুদেরকে নিয়ে অনেক চিন্তা করে। আর সবচেয়ে বড় আর খুব ভালো একটা দিক আছে, সেটা হলো যে আমরা যদি কারো কোনো বিপদ চলে আসে, রাত 1টা নাই, 2টা নাই, 3টা নাই, জাভেদকে বলার সাথে সাথে বের হবে এবং সশরীরে হাজির হয়ে প্রবলেম সলভ করার চেষ্টা করবে। এবং আমি দেখছি যে আমাদের মধ্যে বন্ধু, ওইটা ওর বড় ভাইয়েরও একটা স্বভাব ছিল, আসিফেরও। বন্ধুদের মধ্যে আমি সবচেয়ে গরিব ছিলাম, তো আসিফ আমাকে, তখন আমার পিকনিক যাওয়ার টাকা ছিল না, আসিফ আমার পিকনিক যাওয়ার টাকা দিয়ে দিত। জাভেদও এমন ছিল, এখনও আছে, এবং ও খুব এনজয় করতে চেষ্টা করে যে না আমি সবাইকে নিয়ে মজা করব। আমরা একদমই বিদায় বেলায় চলে এসেছি, বিদায় নিতে হবে। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমার প্রচুর বন্ধু, কিন্তু আমার এখন সবচেয়ে বেশি কাছের বন্ধু হচ্ছে আমার ছেলে দাইয়ান, আর আমার কিছু ছোটো বন্ধু আছে যাদেরকে আমি বাসায় থাকলে খুব এনজয় করি, আমার ভাগ্নি আর আমার একটা ভাগনা আর দাইয়ান তাজমা। আমরা ওদেরকেও পেতে চাই। আসো দাইয়ান, আফনান কই? দায়ান আপনারই আসো, এই যে আসছে, এই যে আসো দায়ান এখানে। আমি দাইয়ান এখানে আসো। দায়ান, তোমার সাথে একটু কথা বলি। বাবা তোমার বন্ধু কিনা? বাবাকে কি ভয় পাও নাকি বাবাকে বন্ধুর মতো লাগে? বন্ধুর মতো লাগে। বাবা খুব ভালো না? আচ্ছা, হ্যাঁ তাজমা, মামা ভাগ্নি। আচ্ছা, কিন্তু ওখানে মামা ডাকেনি আজ পর্যন্ত। আচ্ছা, নাম ধরে ডাকে, জাভেদ নাম ধরে ডাকে। তো জাভেদ কিংবা মামা কি বন্ধুর মতো নাকি খুব ভালো, মানে কি কিরক, কেন বন্ধুর মতো কেন? আমাকে ঘুরায়। ও আচ্ছা, এই জন্য। আসলে ওর বাবা মা দুজনই ডক্টর, খুবই ব্যস্ত, কিন্তু ওকে মানে বাইরে নিতে আমি খুব ইম্পর্টেন্ট দিই, কেন এত পড়া বাচ্চাদের আমি চাই রিক্রেশন দরকার আছে। আচ্ছা, এরকম একটি পরিবেশে আসলে অনুষ্ঠান থেকে বিদায় নিতে মন চায় না, তারপর আসলে নিয়ম অনুসারে বিদায় নিতে হয়। কিন্তু এই যে সামগ্রিক উচ্ছ্বাস, এই সব কিছু নিয়ে আমাদের যাবে তোমার ভালো থাকুক সেই প্রত্যাশাই রাখছি। শেষবারের মতো সবাইকেই বলি যে খুব ভালো থাকেন, আর এইরকম করেই আসলে এরকম বর্ণালী সময় কাটুক, সোনালী সময় কাটুক, আনন্দে থাকেন সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ এনটিভিকে। ওকে, থ্যাংক ইউ এনটিভিকে। বাংলাদেশের ক্রিকেট দল যখন টেস্ট ম্যাচ খেলতে শুরু করে, তখন এই মানুষটি, মানে আজকে আমাদের অতিথি যিনি, জাভেদ ওমর বেলিম, তিনি কিন্তু টেস্ট ক্রিকেটারের তকমাটা নিয়ে নিয়েছিলেন তার দক্ষতায়। এবং সেই 2001-এ জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে শুরু থেকে শেষ পর্যন্ত একটি টেস্ট ম্যাচে নট আউট থেকে ক্যারিং দ্য ব্যাট এরকম একটি ইনিংস তিনি খেলেছিলেন, যেটা অপরিহার্য ছিল। এই কথাগুলো কেন বলছি? আপনার কি মনে হয় না মানুষের জীবনের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বটাও এমন বিশ্বাসের হওয়া উচিত, এমন আস্থার হওয়া উচিত, যার বন্ধুত্ব আপনার জীবনে কাজে লাগবে, আপনার জীবনের অন্য একটি প্রান্ত আগলে রাখবে। সেই বন্ধুত্বের কামনায়, সেই বন্ধুত্বের প্রত্যাশায় আবার এক সপ্তাহের অপেক্ষায় আপনাদেরকে রাখবো। আগামী সপ্তাহে বন্ধুত্বের আহ্বানে অন্য কোনো প্রিয় মুখ নিয়ে হাজির হব প্রিয় চ্যানেল এনটিভির পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভীষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।